1946 সালের শেষ দিক। ওই বছর 16ই আগস্ট থেকে শুরু হওয়া ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষে কলকাতা তখন রক্তাক্ত। অনেক কিছুর মতনই ময়দানেও খেলা বন্ধ, আইএফএ শিল্ডও বাতিল। এককালের প্রখ্যাত ফুটবলার ও বক্সার বলাই চট্টোপাধ্যায়, যাকে সকলেই সেই সময় বিডি চ্যাটার্জি নামেই চিনত, সেই সময় দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে বসে ছেলেদের খেলা দেখতেন। তখন তুলনামূলকভাবে এ অঞ্চল ছিল শান্ত। আজীবন মোহনবাগানের সঙ্গে জড়িয়ে থাকা বলাইবাবু তখন ফুটবল প্রশিক্ষক। ক্লাব তাঁবুতে তো যেতে পারছেন না, তাই পার্কে বসে খেলা দেখতেন, আর তার চোখ ঘুরে বেড়াত নতুন প্রতিভার সন্ধানে। এই রকমই একদিন দেখলেন ছোট ছেলেরা দলে ভাগ হয়ে ফুটবল নিয়ে দাপাদাপি করছে, খেলা জমে উঠেছে। এরই মধ্যে একটি রোগা চেহারার বছর আষ্টেকের বাচ্চা ছেলে কয়েকজনকে কাটিয়ে গোলে মারল এক শট। দুপ্রান্তে চটি দিয়ে গোলপোস্ট করা হয়েছে। সেই জোরালো শট চটি শুদ্ধ গোলে ঢুকে গেল। গোল বলে চেঁচিয়ে উঠল ছেলেটি, সঙ্গে দলের বাকিরাও। কিন্তু বিপক্ষ দল মানবে না, কারণ বল তো চটিতে লেগেছে, তার মানে গোলপোস্টে ধাক্কা খেয়েছে। লেগে গেল তর্কাতর্কি। সেই ছেলেটির দাদা আবার খেলছিল বিপক্ষ দলে। দুই ভাইয়ে লেগে গেল তুমুল বাদানুবাদ। পুরো ঘটনাটাই একটু দূরে বসে লক্ষ্য করছিলেন বলাইবাবু। এবার তিনি এগিয়ে এসে সেই গোলে শট মারা ছেলেটিকে বললেন, গোল হয়নি। সেই ছেলে জানতই না কে এই বিডি চ্যাটার্জি, অতএব গ্রাহ্যই করল না তার কথা। ওখানকার কয়েকজন পরিচয় করিয়ে দেওয়ার পর ছেলেটি নিমরাজি হল। বলাইবাবু তাকে বোঝালেন, যদি চটির জায়গায় গোলপোস্ট থাকতো তাহলে বল গোলপোস্টে লেগে ফিরে আসত। চটি বলেই সেই শুদ্ধ নিয়ে চলে গেছে। এবার বিবাদের নিষ্পত্তি হল। ততক্ষণে কিন্তু বলাইবাবু যা দেখার দেখে নিয়েছেন। ছেলেটির মধ্যে যে প্রতিভার আগুন রয়েছে তা তার নজরে এড়ায়নি। তখনই তিনি তাকে বলেন, তুমি তো সুন্দর খেলো, আমি তোমাকে খেলা শেখাবো। এরপরই সেই বিডি চ্যাটার্জির হাত ধরেই মোহনবাগানে প্রবেশ চুনি গোস্বামীর। খেলোয়াড় জীবনের সূচনা দাদা মানিক গোস্বামীকে সঙ্গে করেই। বাংলাদেশের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার যশোদল গ্রামে জন্ম চুনি গোস্বামীর। দিনটা ছিল 1938 সালের 15ই জানুয়ারি। দাদা মানিক ছিলেন 3 বছরের বড়। চুনি গোস্বামীর ভালো নাম ছিল সুবিমল, আর মানিক গোস্বামীর নাম ছিল সুনির্মল। কিন্তু দুজনেরই এই নাম দুটো ডাক নামের ধাক্কায় বিখ্যাত হতে পারেনি। মধ্যবিত্ত পরিবার হলেও শিক্ষায় ছিল ভরপুর। বাবা প্রমোদনাথ গোস্বামী ইস্টার্ন রেলের অডিট অফিসার পদে কাজ করতেন। ছাত্র জীবনে তিনি ঢাকা জগন্নাথ কলেজ থেকে আইএ ও বিএতে ফার্স্ট হয়েছিলেন, এবং তার দাদু মহাময়োপাধ্যায় পদ্মনাথ ভট্টাচার্য সরস্বতী ছিলেন পণ্ডিত মানুষ, গৌহাটির কটন কলেজের প্রিন্সিপাল। কাজেই শিক্ষার আবহাওয়াতেই বেড়ে ওঠেন চুনি গোস্বামী। কিন্তু দেশভাগের আগেই তাদের এপার বাংলায় চলে আসতে হয়। ফলে নতুন পরিবেশে নতুনভাবে সবকিছু গড়ে তোলার লক্ষ্যে খুব চাপ তৈরি হয় চুনি গোস্বামীর বাবার ওপর। কিন্তু ছোটবেলায় আর্থিক সচ্ছলতা না থাকলেও জিনগত বৈশিষ্ট্যে বুদ্ধিমত্তা ও স্বতন্ত্র ক্রীড়া প্রতিভার আদর্শ মিশেল ঘটেছিল চুনি গোস্বামীর মধ্যে। চুনি গোস্বামীকে বলাইবাবু মোহনবাগান ক্লাবের জুনিয়র দলে ঢোকানোর পর থেকেই শুরু হয় নিরলস প্রশিক্ষণ। তীর্থপতি ইনস্টিটিউশনে পড়ার সময় থেকেই স্কুল পর্যায়ে ফুটবল ও ক্রিকেট খেলেছিলেন চুনি গোস্বামী। তখন আন্ডার হাইট ফুটবল টুর্নামেন্ট দারুণ জনপ্রিয় ছিল সারা বাংলায়। সেরকমই একবার স্কুলে পড়ার সময় বালিগঞ্জ ইনস্টিটিউটের হয়ে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলেন চুনি। মহারাজ শ্রীশচন্দ্র নন্দীর বাড়ির মাঠেই সেই খেলায় সভাপতিত্ব করতে এসেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কৈলাসনাথ কাটজু। খেলার শেষে ছোট্ট চুনিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, চুনির ইংরেজি কি বলতো? এবং তার উত্তর তিনি দিয়েছিলেন রুবি। কাটজু বলেছিলেন, আমি তোমার নাম রাখলাম ডায়মন্ড। সে নামকরণ যে এমন অমোঘ হয়ে দাঁড়াবে কেউ কল্পনা কি করেছিল?
ফুটবলের পাশাপাশি ক্রিকেটটাও খুব স্বাভাবিক দক্ষতায় চুনির আয়ত্তে এসেছিল স্কুল জীবন থেকেই। তখন এবং তার বহু আগে থেকেই বাঙালিদের মধ্যে সব রকম খেলার প্রবণতা দেখা যেত। স্বতঃস্ফূর্ত মানসিকতায় সবাই মেতে উঠতেন নানান খেলা নিয়ে, ভেদাভেদের কোনো মনোভাব ছিল না। গোষ্ঠপাল, কানীদেব, নির্মল চট্টোপাধ্যায়, পঙ্কজ রায় এরকম আরও অনেকের নামই এই প্রসঙ্গে চলে আসে। এদের মধ্যে অনেকে তো একাধিক খেলায় রাজ্য স্তরেও খেলেছেন। আবার রবিদাস, সুনীল চট্টোপাধ্যায়ের মতন খেলোয়াড়েরা দু ধরনের খেলাতে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। এই ব্যাপারে শেষ উজ্জ্বল তারকা বোধহয় চুনী গোস্বামী, যিনি আন্তর্জাতিক ও জাতীয় স্তরে ফুটবল ও ক্রিকেট খেলেছেন। ক্রিকেটে চুনি প্রথমবার কিভাবে নজর কাড়লেন আগে আপনাদের সেই ঘটনাটা বলি। তখন তিনি তীর্থপতির ছাত্র, ক্রিকেটের ধারে কাছেও নেই। ইন্টার স্কুল খেলা সাউথ সুবারবান স্কুলের সঙ্গে। খেলা দেখার নেশায় চুনী গোস্বামী দেশপ্রিয় পার্কে হাজির। তার স্কুল তীর্থপতির অধিনায়ক তখন বুদ্ধদেব গুহ, পরবর্তীতে যিনি বিখ্যাত সাহিত্যিক হয়েছেন। খেলা প্রায় শুরুর মুখে, কিন্তু তখনও তীর্থপতির কয়েকজন খেলোয়াড় আসেনি। গেম টিচার শিবদাসবাবু ও ক্যাপ্টেন বুদ্ধদেব চিন্তিত টিম নামানো নিয়ে। সেই সময় চুনী গোস্বামী নিজেই যেচে এগিয়ে গিয়ে বললেন তিনি খেলতে চান। বুদ্ধদেব একটু তাচ্ছিল্য করেই সেদিন বলেছিলেন, এটা তোর ফুটবল খেলা নয়, ক্রিকেট। সে তো ঠিকই, তার আগে চুনী কোনোদিনও ক্রিকেট খেলেননি, মাঝে মাঝে পাড়ায় ক্যাম্বিস বল ছাড়া। কিন্তু সেদিন চুনিকে মাঠে নামতে হয়েছিল কারণ 11 জন খেলোয়াড় হচ্ছিল না। আর সেদিন মাঠে নেমেই চুনী গোস্বামী 47 রান করেছিলেন এবং 0 রানে দখল করেছিলেন 4 উইকেট। একেই বোধহয় বলে জন্মগত ক্রীড়া প্রতিভা। এরই জোরে কোচবিহার ট্রফিতে বেঙ্গল স্কুল দল নির্বাচনের ট্রায়ালে চুনী গোস্বামীর ডাক পড়ল স্পোর্টিং ইউনিয়নের মাঠে। সেখানেও এক নাটক। ট্রায়াল নিচ্ছিলেন ইংল্যান্ডের প্রখ্যাত কোচ বার্ট ওয়েন্সলি। তিনি তখন কলকাতায়। সঙ্গে ছিলেন বিশিষ্ট বেতার ভাষ্যকার পিয়ারসন সুরিটা, যিনি ভালো বোলার হিসেবে দীর্ঘদিন ক্লাব ক্রিকেট খেলেছিলেন। ওয়েন্সলি যখন চুনী গোস্বামীকে জিজ্ঞাসা করলেন ব্যাট না বল কি করো, উত্তরে চুনী গোস্বামী বলেছিলেন ব্যাট অ্যান্ড আই বল টু। লেগ ব্রেক। লেগ ব্রেক শুনে চমকিত হয়েছিলেন সাহেব, কারণ লেগ স্পিনার তখন ছিল খুবই দুর্লভ। চুনী গোস্বামীর বল দেখে ওয়েন্সলি শুধু সন্তুষ্টই হয়নি, তাকে দলে স্থান দিয়েছিল এবং তার নাম দিয়েছিল টিচ। ইংল্যান্ডের বিখ্যাত লেগ স্পিনার টিচ ফ্রিম্যান। অত অল্প বয়সে চুনী গোস্বামীর কাছে এ কত বড় সম্মান সেটা অনুমান করলেই মালুম হবে তার প্রতিভার। 1946 সাল থেকেই মোহনবাগানের হয়ে জুনিয়র দলে পাওয়ার লিগ, ট্রেডার্স কাপ ইত্যাদি প্রতিযোগিতায় ফুটবল চলল কয়েক বছর। অবশেষে 1954 সালের 29 মে শনিবার কলকাতার প্রথম ডিভিশন লিগে ইস্টার্ন রেলের বিরুদ্ধে প্রথমবার সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নেমেছিলেন চুনী গোস্বামী, তাও এক নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে। সে বছর ভেঙ্কটেশ এসেছেন মোহনবাগানে। সঙ্গে রয়েছেন রুনু গুহ ঠাকুরতা, বদ্রু ব্যানার্জি, কেষ্ট পাল, কেষ্ট দত্তর মতন ডাক সাইটে ফুটবলাররা। এই রকম ফরওয়ার্ড লাইনে তো 16 বছরে চুনির জায়গা পাওয়ার কথা নয়। তাই খেলার দিন বাড়িতেই ছিলেন, অপেক্ষা করছিলেন খেলা দেখতে যাবার। হঠাৎই বাড়িতে গাড়ি নিয়ে হাজির মোহনবাগান কর্মকর্তা মন্মথনাথ ঘোষ। চুনী গোস্বামীকে ক্লাবে নিয়ে গেলেন। তাকে নাকি আজ খেলতে হবে, কারণ রুনু গুহ ঠাকুরতা, সাত্তার ও বদ্রু ব্যানার্জি সেদিনের ম্যাচ খেলতে পারবেন না। চুনী ক্লাবে পৌঁছতেই বলাইবাবু আগে তাকে একটা জার্সি পরে নিতে বললেন। কারণটা পরে বোঝা গেল। তখন 2-3-5 সিস্টেমে খেলা হতো। চুনী গোস্বামী খেলতেন রাইট ইনসাইড ফরওয়ার্ড হিসাবে। সে বছর রবীন পাত্র নামে আরও একজন ইনসাইড ছিলেন মোহনবাগানে। কথা ছিল সেদিন রাইট ও লেফট উইন হিসাবে মাঠে নামবেন চুনী গোস্বামী ও রবীন পাত্র, কিন্তু শেষ মুহূর্তে বদ্রু ব্যানার্জি চলে এলেন। অতএব রাইট ইনসাইড তো অবশ্যম্ভাবী তিনি। পরে রইল লেফটিনের জায়গা। উমাপতি কুমার ড্রেসিং রুমে ঢুকলেন। জার্সি পরে দাঁড়িয়ে চুনী।
রবীন পাত্র তখনও গায়ে সবুজ মেরুন চড়াননি। কুমারবাবু চুনিকে জিজ্ঞাসা করলেন সে লেফট উইনে খেলতে পারবেন কিনা, না হলে রবিন খেলবে। চুনি গোস্বামী বললেন পারব। ব্যাস, মোহনবাগানের হয়ে ময়দানে অভিষেক হয়ে গেল চুনি গোস্বামীর। তখন মোহনবাগানে একটা প্রথা ছিল, যদি কেউ জার্সি পরে নেন তার গা থেকে সেটা আর খোলা হতো না, একান্ত খুব প্রয়োজন না হলে। সেই কারণেই সেদিন ক্লাবে ঢোকার সঙ্গে সঙ্গেই বলাইবাবু চুনি গোস্বামীকে আগে ভাগে জার্সি পরে নিতে বলেছিলেন। রবিন পাত্র জার্সি পরেননি, ফলে প্রথা মেনেই মাঠে নামার ব্যাপারে অগ্রাধিকার হয় চুনির। আর এর ফলেই ভারতীয় ফুটবলে এক নতুন যুগের সূচনাও হতে পারল। সেই দিন মোহনবাগান ইস্টার্ন রেলকে ৩-০ গোলে হারিয়েছিল, যার মধ্যে একটি গোল এসেছিল চুনি গোস্বামীর পা থেকে। বদ্রু বন্দ্যোপাধ্যায়ের পাস থেকে করা সেই গোলটি সবার মুখ হাঁ করিয়ে দিয়েছিল। ফুটবল মাঠকে কোন বিশিষ্টতার অর্ঘ্য তিনি দিতে এসেছেন তার শিল্প স্পর্শ প্রথম দিনেই প্রতিভাত হয়েছিল চুনি গোস্বামীর খেলায়। কলেজ, বিশ্ববিদ্যালয়, মোহনবাগান থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক স্তর পর্যন্ত চুনি গোস্বামীর যে স্বর্ণমণ্ডিত ক্রীড়া অভিযান, তার খুঁটিনাটির বিবরণের কথা বহু আলোচিত ও মুদ্রিত। ফলে সেই নিয়ে বিশদে আমি আপনাদের কিছু বলবো না। আমরা বরং দেখি চুনি গোস্বামীর মতন জিনিয়াসের আগমন ও প্রদর্শন কোন নতুনত্বের দিকটা মেলে ধরল, কোন জায়গায় তিনি বা তার সময় ভারতীয় ক্রীড়া জগৎ অনন্যতার আখ্যা পেতে পারে। এর প্রমাণ হিসেবে অবশ্যই কিছু ক্রীড়া ঘটনার কথা বলতে হবে। ১৯৫০-এর দশকে উত্থান চুনি গোস্বামীর। স্বাধীনতার পর কয়েক বছর মাত্র কেটেছে। ২০০ বছর পরাধীনতার পর একটি দেশ গড়ে উঠতে চাইছে নিজের মতন করে, সঙ্গে রকমারি সমস্যাও। স্বাধীনতার হাত ধরে আসা দেশভাগের দগদগে ক্ষত তখনও টাটকা। কাতারে কাতারে শরণার্থী আগমনের পাশাপাশি সাম্প্রদায়িক ও রাজনৈতিক রেষারেষি ইতস্তত সংঘর্ষে বাংলা তখন মহাসংকটে। এই সবের মধ্যেই ধ্যান ধারণা, মতবাদ ইত্যাদিতে আন্তর্জাতিক ভাবধারার প্রবেশ ঘটেছে। সমাজ রাজনীতি তো বটেই, শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতেও চলছে নানান ভাঙাগড়ার খেলা। নতুন প্রতিভারা উঠে এসে সৃষ্টিশীলতার নবদিগন্ত দেখাচ্ছেন। পুরনো ধ্যান ধারণার অনেক কিছুই পাল্টে যাচ্ছে। খেলার মাঠই বা এসবের বাইরে থাকবে কেন? সেখানেও লেগেছিল নতুনত্বের ছোঁয়া। চুনি গোস্বামী এই নবযুগ আনার ক্ষেত্রে অবশ্যই অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তাই নতুন যুগের ব্যাপারে আপনাদের জানানোর আগে একটু দেখে নেওয়া যাক চুনি গোস্বামীর ফুটবলে প্রাথমিক বৈশিষ্ট্য কি ছিল। মূলত ডান পায়ের ফুটবলার ছিলেন তিনি। বাঁ পাও তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল থাকা সত্ত্বেও ক্লাব পর্যায়ে এবং বাংলার হয়ে মূলত লেফট ইনসাইড হিসাবে খেলেছেন চুনি গোস্বামী। আর ভারতের হয়ে রাইট ইনসাইড বেশি খেলেন তিনি, কারণ সেখানে খেলার সময় তুলসীদাস বলরামকে তার অভ্যস্ত লেফট ইনসাইড পজিশন ছেড়ে দিতেন। দলগত সংহতির যা অসাধারণ ছিল এক দৃষ্টান্ত। বল চুনির পায়ে যেন কথা বলতো। ড্রিবল যে একসঙ্গে কতখানি শিল্পময় ও কার্যকারী হতে পারে তা বরাবর অনায়াসে দেখিয়েছিলেন তিনি। নিজে বেশি গোল করতে না চেয়ে খেলা গড়ার দিকেই মূলত লক্ষ্য ছিল তার। অসাধারণ স্কিমার হিসাবে গেম মেকিংয়ের অতুলনীয় ক্ষমতা ছিল, আর ছিল বল ট্র্যাপিংয়ের বিশ্বমানের দক্ষতা। তার সতীর্থ আর এক অসামান্য ফুটবলার বলরামের সঙ্গে চুনির তুলনা তখনকার ফুটবল প্রেমীদের অন্যতম বিতর্ক বিষয় ছিল। বলরামও একজন কমপ্লিট ফুটবলার ছিলেন। হেডিংয়ে চুনির থেকে বেশ কিছুটা এগিয়েছিলেন, কিন্তু গেম মেকিংয়ে তুল্যমূল্য বিচারে একটু পিছিয়েই থাকবেন হয়তো তিনি। তবে গোল করতে বেশি দেখা গিয়েছে বলরামকে, আর চুনি বেশি প্রতিভাত হয়েছেন গোল করানোর ক্ষেত্রে। এমনকি তার সময় এক যুগন্ধর পিকে বন্দ্যোপাধ্যায় দুরন্ত রাইট আউট হয়েও গোল করেছেন নিয়মিত। আসলে ভারতীয় ফুটবলে চুনি, পিকে, বলরাম ছিলেন একে অপরের পরিপূরক। এখান থেকেই অন্য একটা ভাবনা উঠে আসে। পিকে, চুনি বা বলরাম এরা কেউই ক্লাব পর্যায়ে কিন্তু এক দলে খেলেননি।
শুধুমাত্র মোহনবাগান 1956 সালে যখন ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সফরে খেলতে যায় তখন ওরা ইস্টার্ন রেল থেকে পিকেকে রাইট আউট হিসাবে নিয়ে যায়। সেই সফরে কয়েকটি ম্যাচে পিকে এবং চুনি মোহনবাগানের হয়ে খেলেছিলেন। অন্যদিকে বলরাম তো কোনো সময় পিকে বা চুনির সঙ্গে এক ক্লাবে খেলেননি, অথচ এক নিঃশ্বাসে এদের তিনজনের নাম আজও উচ্চারিত হয়। এক্ষেত্রে যা লক্ষণীয়, এই কথাটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় ফুটবলের নিরিখে, ক্লাব বা রাজ্য স্তর নয়। এটা বোধ হয় চুনি গোস্বামীর প্রজন্মের ফুটবলারদের অনন্যতার দিক, যারা ফুটবল বলতেই ভারতীয় ফুটবল এই ধারণাটা স্পষ্ট করে তুলতে পেরেছিলেন। চুনির আগের ব্যাচের ফুটবলার শৈলেন মান্না, আহমেদ খানের সময় থেকে এই ধারণার কিছুটা সূত্রপাত হলেও চুনি গোস্বামী, পিকে ব্যানার্জিদের আমলেই ভারতীয় ফুটবল বিষয়টি গরিমার শীর্ষে ওঠে। এ বিষয়ে প্রবাদ প্রতিম প্রশিক্ষক রহিম সাহেবের একটা বিরাট অবদান ছিল। পরাধীন ভারতে এশীয়দের সঙ্গে সাদা চামড়াদের ফুটবল স্বাধীনতা সংগ্রামের অন্যতম অঙ্গ হয়ে উঠেছিল। অনেক অসাধারণ খেলোয়াড় সমাবেশ থেকে তখন গড়ে উঠলেও ব্যক্তিগত নৈপুণ্যই প্রাধান্য পেত বেশি। বিদেশিদের দলকে হারানো বা তাদের সঙ্গে শারীরিকভাবে সমানে সমানে টক্কর দেওয়ার ক্ষেত্রে তীব্র জাতীয়তাবাদী মানসিকতা কাজ করত। স্বাধীন ভারতে 1948 সালে লন্ডন অলিম্পিকে ফ্রান্সের বিরুদ্ধে ভারতীয় দলের দুর্দান্ত লড়াই প্রথমবার এদেশের ফুটবল ধ্যান ধারণায় একটা নাড়া দিয়েছিল। এরপর 1951 সালে শৈলেন মান্নার নেতৃত্বে দিল্লি এশিয়াডে সোনা জয় আরও একটা মাত্রা এনে দেয়, যেখানে ভারতীয় দলের প্রশিক্ষণে ছিলেন রহিম সাহেব। মাঝখানে হেলসিঙ্কি অলিম্পিক 1952 সালে যুগোস্লাভিয়ার কাছে ভারত 10-1 গোলে পর্যদুস্ত হল। তখন কিন্তু রহিম সাহেব কোচ ছিলেন না। এইবার একটা কথা বলা আপনাদের দরকার। কোচিংয়ে দুটি ধরনের ভাগ করা যায়, জেনারেলাইজড কোচিং এবং স্পেশালাইজড কোচিং। প্রথম ক্ষেত্রে ফুটবলের প্রাথমিক পাঠ দিয়ে ফুটবলার গড়ার কাজটা করা হয়। প্রতিভা সন্ধান করে তাকে ভালো ফুটবলার তৈরি করার এই কোচিংয়ের একটা প্রধান দিক। স্পেশালাইজড কোচিংয়ে আসে সিস্টেম, স্ট্র্যাটেজি, মেথড, ইম্প্রোভাইজেশন ইত্যাদি বিষয়। এক্ষেত্রে তৈরি ফুটবলারদের একসাথে বেঁধে টিম ওয়ার্ক তৈরি করে পরবর্তী সাফল্যের পথে এগোনোটাই মূল লক্ষ্য থাকে। সেখানে অনেক আধুনিক ও পেশাদারী মনোভাব দরকার হয়। প্রবাদ প্রতিম প্রশিক্ষক স্যার দুঃখীরাম মজুমদার থেকে শুরু করে পরবর্তীকালে বাঘাসোম, অচ্যুত বন্দ্যোপাধ্যায়, ল্যাংচা মিত্র প্রমুখের মতন অসামান্য কোচেরা ফুটবলার গড়ে তোলার তাদের অবদান রেখেছিলেন। রহিম সাহেবও গোড়ার দিকে হায়দ্রাবাদ পুলিশে কোচিং করার সময় জেনারেলাইজড কোচিংয়ের উজ্জ্বল নিদর্শন দেখিয়েছেন। কিন্তু যখনই তিনি ভারতীয় দলের দায়িত্ব নিলেন, নিজের ধরন বদলে ফেললেন। এক ঝাঁক প্রতিভাবান পরিণত ফুটবলারদের মধ্যে প্রয়োগ করলেন তার ফুটবল বুদ্ধিমত্তা। টিম গেম বিষয়টিকে প্রতিষ্ঠিত করলেন, নিজেকে তাদের কাছে দারুণ শ্রদ্ধাভাজন করে তুললেন এবং সর্বোপরি ক্লাব বা রাজ্যের চেয়েও দেশ সবার উপরে এই ধারণাটা তিনি গেঁথে দিলেন খেলোয়াড়দের মধ্যে। তারই ফলস্বরূপ আমরা দেখি তার প্রশিক্ষণে 1956 মেলবোর্ন অলিম্পিকে বদ্রু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থ স্থান দখল, 1960 রোম অলিম্পিকে প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের অধিনায়কত্বে ভারতীয় ফুটবল দলের স্মরণীয় লড়াই এবং 1962 জাকার্তা এশিয়ান গেমসে চুনি গোস্বামীর নেতৃত্বে ভারতীয় দলের সোনা জয়। 1950-60 দশকের এই সময়টা জুড়ে সম্ভবত ক্রীড়াপ্রেমীরা মোহনবাগান ইস্টবেঙ্গল কেন্দ্রিক ভাবনার ঊর্ধ্বে উঠে ভারতীয় ফুটবল নিয়ে গর্বে মেতে ওঠার সুযোগ পেয়েছিলেন। তারপর থেকে আবারও আমাদের ফুটবল উন্মাদনা সীমাবদ্ধ হয়ে পড়েছিল ক্লাবকে কেন্দ্র করে। চুনিদের এই অবদান কিন্তু ভোলার নয়। চুনি গোস্বামী যে জনমানসে গ্ল্যামার আইডল হয়ে বিচার করেছেন চিরকাল, তার নির্দিষ্ট কারণ খোঁজা সম্ভব নয়। তবে আন্তর্জাতিক মানের একজন ফুটবলারের পাশাপাশি রাজ্য ও পূর্বাঞ্চলে তার ক্রিকেটারের ভূমিকা বোধ হয় এ ব্যাপারে একটা অন্য মাত্রা দিয়েছিল। 1962-63 মরশুমে প্রথম রঞ্জি ট্রফিতে অভিষেক হয় চুনি গোস্বামীর।
এই সময় ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা ওয়েস্ট ইন্ডিজ থেকে 4 জন প্রথম সারির ফাস্ট বোলারকে এদেশে নিয়ে আসেন। উদ্দেশ্য ছিল ভারতীয় ব্যাটসম্যানদের ফাস্ট বোলিং খেলায় অভ্যস্ত করা। এই 4 জন ভারতের 4টি অঞ্চলের গ্রুপ চ্যাম্পিয়ন দলের হয়ে রঞ্জি কোয়ার্টার ফাইনাল পর্যায় থেকে অংশ নিয়েছিলেন, যেমন লেস্টার কিংম্যান বাংলা দলের, রয় গিলক্রিস্ট হায়দ্রাবাদ, চার্লি স্টেয়ার্স মুম্বাই এবং উইলি ওয়াটসন দিল্লির। 23 ফেব্রুয়ারি 1963 ইডেনে হয় বাংলা হায়দ্রাবাদ কোয়ার্টার ফাইনাল, যেখানে গিলক্রিস্ট বিধ্বংসী হয়ে উঠেছিলেন। বলা যায় খেলার মানসিকতা ছেড়ে সেদিন রীতিমতন মারমুখী মনোভাব দেখিয়েছিলেন। এই রকম অবস্থায় বাংলার অধিনায়ক পঙ্কজ রায়ের বুক চিতিয়ে লড়াই আজও ইতিহাস হয়ে আছে। 2 ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। জয়সীমার নেতৃত্বে শক্তিশালী হায়দ্রাবাদ দল সেবার পরাজিত হয়েছিল কিন্তু বাংলার কাছে। রঞ্জি অভিষেক হওয়া চুনি গোস্বামী ভয়াবহ গিলক্রিস্টের বোলিংয়ের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে করেছিলেন অমূল্য 41 রান। বোলার হিসাবে দখল করেছিলেন 2টি উইকেট এবং অসামান্য দক্ষতায় তালুবন্দি করেছিলেন 2টি ক্যাচ। চুনি গোস্বামী ছিলেন একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান, স্লো মিডিয়াম পেসার, সঙ্গে লেগ ব্রেক এবং বিশ্বমানের ফিল্ডার। ডিপ অঞ্চলে ফিল্ডিং করে বেশ কিছু অবিস্মরণীয় ক্যাচ তিনি নিয়েছিলেন। ফুটবল প্লেয়ার হওয়ার সুবাদে তার ছিল অফুরন্ত দম এবং হরিণ গতি, তাই অনেকটা অঞ্চল কভার করে দাপটের সঙ্গে ফিল্ডিং করতে পারতেন তিনি, এবং ভারতীয় দলে তার সুযোগ পাওয়া অবশ্যই উচিত ছিল। চুনি গোস্বামীর কথা বলতে গেলে আরও একটি স্মরণীয় ক্রিকেট ম্যাচের কথা বলতেই হয়। 1966-67 মরশুমে ভারত সফরে এসেছিল স্যার গ্যারি সোবার্সের নেতৃত্বে দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিজ দল। সেই দলে সোবার্স ছাড়াও ছিলেন ক্লাইভ লয়েড, রোহন কানাই, সেমুর নার্স, ডেরেক মারে, ওয়েলেসলি হল, চার্লি গ্রিফিথ, লেস্টার কিংয়ের মতন তারকারা। পূর্বাঞ্চল মধ্যাঞ্চল সম্মিলিত দলের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ একটি ম্যাচ খেলেছিল ইন্দোরে, যে খেলায় তারা ইনিংসে হেরে যায়। বাংলার 2 ক্রিকেটার সুব্রত গুহ এবং চুনি গোস্বামীর বিষাক্ত সুইংয়ে সেদিন ধরাশায়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের এই সব ডাক সাইটে খেলোয়াড়রা। এই 2 বোলার সে খেলায় যথাক্রমে 11 এবং 8টি উইকেট দখল করেন। এছাড়াও ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে তোলা চার্লি গ্রিফিথের একটা উঁচু ক্যাচ ডিপ মিডন থেকে দৌড়ে এসে এক হাতে ধরেছিলেন চুনি গোস্বামী। 1971-72 মরশুমে চুনি গোস্বামীর নেতৃত্বে বাংলা রঞ্জি ট্রফি ফাইনালে পৌঁছয়। সেই ম্যাচের কথা আমি আমার বাবার মুখে শুনেছিলাম। বিহারের বিরুদ্ধে খেলার মাঠে অধিনায়ক চুনি গোস্বামীর রাজকীয় বিচরণের কথাও শুনেছিলাম। এই শোনার পরেই ছোট থেকেই কিন্তু চুনি গোস্বামীর কথা মনে বেশ আঁচড় কেটেছিল। নামটা যেন ভেতরে কেমন আলোড়ন তুলেছিল, যার কোনো ব্যাখ্যাযোগ্য কারণ খুঁজে পাওয়া যাবে না। আমার মতন অনেকের ক্ষেত্রেই হয়তো এই ঘটনা ঘটেছিল, এবং এই থেকে একটা বিষয় বোধহয় বোঝা যায়, চুনি গোস্বামী নামটা বাঙালি ক্রীড়া সংস্কৃতির অন্যতম অঙ্গ হয়ে রয়েছে সেই দিন থেকে আজও পর্যন্ত। ফুটবল মাঠের হিরোইজম আর গ্ল্যামারের সংমিশ্রণ প্রথম ঘটিয়েছিলেন চুনি গোস্বামী। ফলে তার সমসাময়িক অনেক ক্রীড়া ব্যক্তিত্বের মধ্যে চুনি ছিলেন অবিসংবাদীভাবে মাঠের উত্তম কুমার, এবং তিনি সেই আখ্যাও পেয়ে যান। প্রথম প্রেম 1965 এবং স্ট্রাইকার 1978 সালের ছবি দুটিতে তাকে সিনেমার পর্দাতেও আমরা দেখেছি। অনেকেই বলেন 1950-60 দশকে বাঙালির নায়কের প্রয়োজন ছিল, তাই বিভিন্ন জগৎ থেকে উঠে আসা কিছু যুগন্ধর ব্যক্তিত্বকে নায়কের মর্যাদা দিয়ে চিরস্থায়ী আসন তৈরি করেন বাঙালির মননে, যার মধ্যে অন্যতম অবশ্যই চুনি গোস্বামী। আসলে যা মনে হয়, ওই সময় সবে কয়েক বছর স্বাধীনতা পেয়েছে দেশ, নানান রকম অস্থিরতা চারিদিকে। এই সবের মাঝে সৃজনের দুনিয়ায় যেসব প্রতিভাধর বঙ্গসন্তানেরা নবধারার বিস্ফোরণ ঘটাচ্ছেন, তাদের বোধহয় সাধারণ মানুষ সর্বার্থে স্বাধীন চেতনা দিয়ে নিজের রাজ্য বা দেশের গৌরব বলে ভাবতে শুরু করেছিলেন।
এইভাবেই বাঙালি মনে হিরো হয়ে উঠেছিলেন নানান ক্ষেত্রের কয়েকজন মানুষ। চুনী গোস্বামীর এই হিরো হয়ে ওঠার পেছনে বোধহয় সবচেয়ে বেশি কাজ করেছিল 1962 এশিয়াডে সোনা জয়। তখন তিনি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। সেই দলে প্রতিভার যেন সমাহার ঘটেছিল। মাথার ওপরে ছিলেন রহিম সাহেব। গোটা জাকার্তা সফরে এই ফুটবল দলের সবাই নিজেদের জাতীয়তাবাদী সত্তাকে জাগিয়ে রাখার জন্য মাঝে মধ্যেই গেয়ে উঠতেন অতুল প্রসাদের বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবায় শ্রেষ্ঠ আসন লবে। ফাইনালের অর্থাৎ 4 সেপ্টেম্বর 1962 তার আগের রাতে গোটা দলের কেউ ঘুমোতে পারেননি। সারা রাত ধরে এশিয়াড ভিলেজ ঘুরে ঘুরে সবাই এই গানটাই গেয়েছিলেন, যেখানে ধর্ম, ভাষা, প্রদেশ কোনো কিছুরই ভেদাভেদ ছিল না। ফাইনালে ভারত কোরিয়াকে হারায় 2-1 গোলে। গোলদাতা ছিলেন ভারতের পিকে ব্যানার্জি এবং জর্নাল সিং। ভিক্টরি স্ট্যান্ডে উঠে সোনার মেডেল পড়েছিলেন অধিনায়ক চুনী গোস্বামী। বাঙালি তো বটেই, গোটা ভারতের বুক গর্বে ফুলে উঠেছিল। নায়ক হয়ে উঠেছিলেন চুনী গোস্বামী। এর কিছুদিন পর থেকেই তাকে বলা হতে লাগলো ভারতের পেলে। এর সঙ্গে অবশ্যই তার আজীবন মোহনবাগানের প্রতি বিশ্বস্ততার ইমেজ, ফুটবলের সঙ্গে ক্রিকেটেও দক্ষতা, এমনকি ক্লাব পর্যায়ে হকিও খেলেছেন। অনেক দিন পর্যন্ত সাউথ ক্লাবে নিয়মিত টেনিসও খেলেছেন। অবশ্য এই খেলায় তার দাদা মানিক গোস্বামী ছিলেন অনেক বেশি দক্ষ। সর্বোপরি চুনী গোস্বামীর ভদ্রতা ও আভিজাত্যে ভরা ব্যবহার, মাঠে হোক বা মাঠের বাইরে, আর অসাধারণ সেই ভুবন ভোলানো হাসি মুখ, এ কথা অনস্বীকার্য। চুনী গোস্বামীর ইমেজের সঙ্গে জড়িয়ে আছে তার মনকাড়া হাসিটিও। এতক্ষণ আপনাদের যা বলিনি, এবার সেই রোমহর্ষক ঘটনার কথায় আসি। আসলে সেটা দুর্ঘটনা, যার কেন্দ্রে রয়েছেন 2 কিংবদন্তি খেলোয়াড়, চুনী গোস্বামী এবং পিকে বন্দ্যোপাধ্যায়। 1953 সাল। চুনী গোস্বামী তখন আশুতোষ কলেজের ছাত্র। সেবার তিনি বেহালার রামকৃষ্ণ স্পোর্টিংয়ের হয়ে গভর্নর্স কাপ ফুটবল কাপ প্রতিযোগিতায় খেলতে গিয়েছিলেন রাঁচিতে। পিকে তখন থাকতেন জামশেদপুরে। সেখানকার একটি ক্লাবের হয়ে তিনিও গিয়েছিলেন রাঁচিতে। তখন রাঁচিতে ব্রডগেজ লাইন ছিল না। মুড়ি স্টেশনে এসে হাওড়া বা অন্য জায়গার জন্য ট্রেন ধরতে হতো, যা রাঁচি থেকে অনেকটাই পথ। খেলার পর একটা বাসে করে সব খেলোয়াড়রা রাঁচি থেকে মুড়ি আসছিল। বাসে চুনিপিকে দুজনেই রয়েছেন। পাহাড়ি রাস্তায় অত্যন্ত দ্রুতগতিতে চলা বাসটি হঠাৎ খাদের একধারের কিনারে এসে একটা বিরাট পাথরের গায়ে ধাক্কা মেরে কাত হয়ে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভার শেষ মুহূর্তে গতি অনেকটাই নিয়ন্ত্রণ করতে পেরেছিল বলে বাসটা থেমে গিয়েছিল, না হলে হয় পাথরে প্রচণ্ড ধাক্কা খেয়ে বাসটা চুরমার হয়ে যেত, নয়তো গভীর খাদে পড়ে যেত। আর তার ফলে ভারতীয় ক্রীড়া জগতের যে কি হাল হতে পারত তা আর বলার কোনো দরকার আছে কি? সবশেষে বলতে চাই, চুনী গোস্বামীর খেলোয়াড় জীবনে তুলনামূলকভাবে কম আলোচিত একটি অধ্যায়ের কথা। কিন্তু এই কথা না উল্লেখ করলে অপূর্ণ থেকে যাবে চুনী গোস্বামীকে জানা, তাকে স্মরণ করা। এককালের ফরাসি উপনিবেশ চন্দননগর। এই শহরটি স্বাধীনতা পায় ভারতের স্বাধীনতা 3 বছর পর 1950 সালে 2রা মে, আর পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্তর্ভুক্ত হয় 2রা অক্টোবর 1954 সালে। ফলে সেই সময় চন্দননগরের অবস্থানগত বিষয়ে কিছু নীতি নির্ধারিত হয়েছিল, যার মধ্যে একটি ছিল খেলাধুলার ক্ষেত্রে জেলা স্তরে চন্দননগর পৃথক জেলা হিসাবে যোগদান। এই রীতি আজও চলেছে। কাজেই এই শহরের ক্রীড়া ঐতিহ্য বহু প্রাচীন। চুনী গোস্বামী 50-এর দশকের শেষ দিক থেকে 60-এর দশকের মাঝামাঝি পর্যন্ত চন্দননগরের ক্লাব ও জেলা স্তরে নিয়মিত ফুটবল এবং ক্রিকেট খেলেছেন। আর তার সঙ্গে ছিলেন তার দাদা মানিক গোস্বামীও। এরা খেলতেন চন্দননগর সিসি ক্লাব, অল্প কিছুদিন চন্দননগর স্পোর্টিংয়েও ছিল। এই ক্লাবের বিশিষ্ট কর্মকর্তা ও চন্দননগরের অন্যতম শ্রদ্ধেয় ক্রীড়া সংগঠক শ্রী সুধীর চন্দ্র ঘোষের সঙ্গে ব্যবসা সূত্রে পরিচয় ছিল মানিকবাবুর। সুধীরবাবুই 2 ভাইকে তার ক্লাবের হয়ে খেলার
জন্য চন্দননগরে নিয়ে আসেন, আর তারা এই শহরকে ভালোবেসে ফেলেন। 1956 সালে মেলবোর্ন অলিম্পিকগামী গোটা ভারতীয় ফুটবল দল চন্দননগর একাদশের বিরুদ্ধে একটা প্রদর্শনী ম্যাচ খেলেছিল চন্দননগর কুঠির মাঠে। প্রচণ্ড বৃষ্টিতে অবশ্য সেই খেলা শেষ হতে পারেননি। সেই খেলায় চন্দননগরের হয়ে খেলেছিলেন চুনী গোস্বামী। তিনি কিন্তু অলিম্পিক দলে ছিলেন না। এসব যদিও আমাদের জন্মের বহুকাল আগেকার ঘটনা। পরবর্তীকালে ভেটারেন্স দলে চন্দননগরের মাঠে অনেকবার তাকে খেলতে দেখা গিয়েছে। তখনও তার পায়ের যা টাচ ছিল ভাবা যায় না। 1981 সালে সিসি ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসবে আয়োজিত প্রদর্শনী ক্রিকেট ম্যাচেও খেলতে এসেছিলেন চুনী গোস্বামী। ব্যাট হাতে খেলেছিলেন 44 রানের একটি অনবদ্য ইনিংস। তবে কেন জানি না 1964 সালের প্রি অলিম্পিকে নিজের নেতৃত্বে ভারতকে জেতাতে না পারার পর থেকে 10 বছরের মধ্যেই সব রকম খেলার জগৎ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন চুনী গোস্বামী। ভালো ফর্মে থাকতে থাকতেই সরে যান। খুব কম মানুষের ক্ষেত্রেই নিজের সম্পর্কে এই সঠিক ধারণা করার ক্ষমতা লক্ষ্য করা যায়। জিনিয়াস চুনী গোস্বামীর এটাই ছিল অনন্যতা। অনেকের মুখেই ছোটবেলা থেকে শুনেছিলাম আমি, এবং লেখাতেও পড়েছিলাম যে চুনী গোস্বামীর কাছে নাকি খুব সহজে স্বাচ্ছন্দ্য হওয়া যেত না। নিজেকে তিনি একটু ধরাছোঁয়ার বাইরে রাখতেই নাকি পছন্দ করতেন। সে হয়তো হবে। প্রায় তিনি ময়দানের বাটা মাঠে, যেখানে আমাদের ক্লাবের প্র্যাকটিস হতো, সেইখানে পরন্ত বিকেলে চুনী গোস্বামী, পরিমল দে এইরকম শ্রদ্ধেয় ক্রীড়াবৃত্তিদের স্টেট ট্রান্সপোর্টের টেন্টের বাইরে আড্ডা মারতে দেখতাম, এবং মাঝে মাঝেই তাদের সাথে গিয়ে কথা বলতাম। তাদের একটু সান্নিধ্য পাওয়া থেকে লক্ষ্য করেছিলাম তার সম্পর্কে যে কথাগুলো কিছু মানুষের মুখে শুনেছিলাম, যে তিনি নিজেকে একটু ধরাছোঁয়ার বাইরে রাখতেন, মোটেই তা বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি আমার। কারণ তিনি আমাকে খুব আন্তরিকভাবেই নানান রকম পুরনো দিনের ঘটনা বলতেন, গল্প বলতেন, এবং হাসি ঠাট্টাও করতেন। তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে অকপটে তার উত্তরও দিতেন। তবে তাতে কিন্তু কিংবদন্তিকে আমার নিজের একান্ত আপনই মনে হতো। অত্যন্ত আন্তরিক তিনি আমার কাছে ছিলেন। আজ এ পর্যন্ত। আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, এবং এই জিনিয়াস চুনী গোস্বামী সম্পর্কে আপনাদের কাছে তথ্য থাকলে নিশ্চয়ই সেটা কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সঙ্গে যুক্ত হননি, তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত এরকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত। আবার আগামীকাল আমি হাজির হব নতুন একটি অজানা কিন্তু সত্যি গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।